আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। আমরা চেষ্টা করছি এই সমসাময়িক সময়ের বিষয়গুলো তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ তফসিল ঘোষণার দিনে দেশের রাজনীতি টানটান উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছে। জোট রাজনীতিতে নাটকীয় সব পালাবদল হচ্ছে। এনসিপি শক্ত জোটে না গিয়ে এক ধরনের রাজনৈতিক একা চলার বার্তা দিয়েছে। আর অন্যদিকে যদি দেখি আমরা, জামাত আর দলীয় জোটে যুক্ত হয়ে আলাদা শক্তির ইঙ্গিত দিচ্ছে। এদিকে বিএনপি অভ্যন্তরীণ সংকটে নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে আছেন। নেতৃত্বের শূন্যতাকে নির্বাচনী মাঠে ভাটার কারণ। তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক নকশা কেমন দাঁড়াচ্ছে, সবকিছু মিলিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি তফসিল থেকে ভোট। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আবুল মনসুর খান দীপক, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিএনপি নেত্রী খালেদা জিয়া হাসপাতালে আছেন এই মুহূর্তে। তাছাড়া যদি বলতে চাই, তারেক রহমান দেশে নেই। এই যে অবস্থাটা চলছে, এই অবস্থায় বিএনপি আদৌ নির্বাচনের জন্য কি মানসিকভাবে প্রস্তুত আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। কাজেই বিএনপি সবসময় জনগণের ভোটে বিশ্বাসী। বিএনপি উন্মুখ হয়ে আছে কখন তারা জনগণের ভোটে অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে। কাজেই দীর্ঘ 17টি বছর এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। স্বৈর শাসক ভোটকে কেড়ে নিয়েছিল। দীর্ঘ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই একটি পথ আমরা আলোর রেখা দেখতে পাচ্ছি যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নিজের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কাজেই আমরা বিশ্বাস রাখি যদি কিছুক্ষণ পরে আজকে যদি তফসিল হয়, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য আরেকটি মাইলফলক হিসাবে আমাদের সামনে যদি আজকে তফসিল উপস্থাপন করা হয়, সেখানে বিএনপি নির্বাচনের জন্য সবসময় সদা প্রস্তুত রয়েছে। আচ্ছা, জানলাম তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কি সাময়িক নেতৃত্ব নিতে পারেন, যেহেতু তারেক রহমান দেশে উপস্থিত নেই, বেগম খালেদা জিয়ার অবস্থা, তিনি অসুস্থ আছেন। এই যে একটা অবস্থা, এই অবস্থায় তার কি নেতৃত্ব নেওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনারা জানেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি বাংলাদেশের শুধু বিএনপির নেতা না, আজকে এটা স্পষ্ট তার কমিটমেন্ট, তার রাজনীতি, তার নেতৃত্ব বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেজন্য তিনি অসুস্থ অবস্থায় দেশের সর্বপর্যায়ের লোক তার জন্য দোয়া করছে এবং বিএনপি ছাড়াও বাংলাদেশের একমাত্র ঐক্যের প্রতীক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জাতির সামনে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। আর আমাদের বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17টি বছর আপনি দেখেছেন তার নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রাম আমরা কিন্তু বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আজকের এই বিশ্বায়নের যুগে, আজকের এই প্রযুক্তিগত যুগে কোনো ভৌগোলিক কোনো কারণে নেতৃত্ব দূরে থাকতে পারে না। তারেক রহমান ওই একটি জায়গা থেকে, একটি রুমে থেকে বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ওয়ার্ড, তৃণমূলের প্রত্যেকটি জায়গায় তিনি কথা বলছেন এবং প্রত্যেকটি নেতৃত্বে তিনি গতিশীল আছেন। আমরা বিশ্বাস করি খুব দ্রুত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের সত্যিকারের গণতন্ত্র বিনির্মাণ বাংলাদেশ তৈরির জন্য যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, সেটা আজকের এই তফসিলের মাধ্যমে যখন যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সকল নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, বিএনপির নির্বাচনী প্রচারণায় ভাটা পড়েছে, সাধারণ মানুষ কি এমন কিছু মনে করছে? আসলে এটি ভাটা নয়। বিএনপি 17টি বছর একটি
অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে শুধুমাত্র বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করার জন্যই। বাংলাদেশের মানুষের যার যার ভোট দিয়ে তার সত্যিকারের তার প্রতিনিধিকে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব যে দেওয়ার যে বিধান, সেটাকে প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, শুধুমাত্র তিনি এখন নেতা নন, তিনি নেতাকর্মীদের হৃদয়ের অন্তঃস্থলে তার বিষয়টা একটা সেন্টিমেন্ট গ্রো করে শুধুমাত্র শহীদ জিয়ার আদর্শের বা বিএনপি নেতাকর্মী নয়, আপনারা জানেন অন্যান্য যারা দল আছে সকলেই তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন, সকলেই তার খোঁজখবর নিয়েছে। এই সময়টায় বিএনপি হয়তো তার জন্য দোয়া, এবং সারা বাংলাদেশে দেখেছেন এটা সাময়িক কিছুটা সবাই তার স্বাস্থ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, কিন্তু বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। দেখেছেন বিগত সময়ে দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপির প্রত্যেকটি আসনের নেতাকর্মীরা আগামী দিনের নির্বাচনের বিএনপির পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার জন্য সবসময় আমরা জনগণের কাছে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বিএনপি সবসময় প্রস্তুত। বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক এবং ঐক্যবদ্ধ, এবং আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, জোটের রাজনীতি নিয়ে আমরা আরো কথা বলবো আমাদের হ্যাপেনিং পয়েন্টে। আসলে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। অতিথিকে সাথে নিয়ে আমরা আবারও ফিরে আসছি এই আলোচনায়। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন আবুল মনসুর খান দীপক, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে। এই মিত্রদের অসন্তোষ নিয়ে বিএনপি কি ভাবছে? আপনারা জানেন যে যখন কোনো নির্বাচন আসে তখন এই দেশের রাজনৈতিক কালচারে জোটগতবদ্ধভাবে নির্বাচনের একটি বিষয় থাকে। বিএনপি 300 আসনেই কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করেনি, এখনো অনেকগুলো আসন বাকি আছে। যদি নির্বাচনে কারোর সাথে সমঝোতা হয় বা নির্বাচনে জোট হয়, সেটা বিএনপি অতীতেও করেছে, এবারও যে করবে না সেরকম না। সেটা সমমনা রাজনৈতিক দলের সাথে অনেক সময় আসন ভিত্তিক জোট হয়, আবার আন্দোলন ভিত্তিক নির্বাচন বা যে কোনো জোট হয়। তো বিএনপি নির্বাচনের যে কর্ম পরিকল্পনা এবং কৌশল, সেটা বিএনপি নীতি নির্ধারিত ক্রম ইতিমধ্যে নিয়েছে। বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটাধিকার মাধ্যমেই বিএনপি এগিয়ে যাবে। বিএনপি জনগণের ভোটের উপর পূর্ণ আস্থাশীল। সেই গণতান্ত্রিক আন্দোলনে যদি বিএনপির সাথী হিসেবে যারা আছে তারা বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর আপনারা জানেন যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, প্রতিটি আসনেই যোগ্য 2-3 জন করে প্রার্থী থাকে। দল বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কাকে নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে 2-1 জন অসন্তুষ্ট থাকে, কিন্তু দিন শেষে নির্বাচনের তফসিল ঘোষণার পর যখন নির্বাচনের মাঠে নেমে যাবে তখন বিএনপি সকল অসন্তোষ দূর করে বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল রেখে অতীতের মতো সকলেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।
আচ্ছা, বিএনপি এবং জামাত ইসলামী এই দুই দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন বাকযুদ্ধ অনেকটাই বেড়ে চলেছে এবং তারা দুই দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ করছে। এটা কিন্তু আসলে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করছে, যেহেতু আমরা জানি জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা সময় মিত্রতা ছিল, কিন্তু তিক্ততা আসলে এমন পর্যায়ে পৌঁছেছে কেন? আপনার ধারণা কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে বিভিন্ন দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। জামাতের সাথে আমাদের আদর্শিক কোনো মিল কখনো ছিল না। আচ্ছা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করেছি বা নির্বাচন করেছি। আজকে যারা বলতেছে যে বিএনপি স্বৈরাচারের ভাষায় কথা বলে, আমি আপনাকে একটু অনুরোধ এবং স্পষ্ট করে বলতে চাই, আমাদের মামাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অসুস্থ থাকা অবস্থায় বাংলাদেশের সুশীল সমাজ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারাই দেখা করতে গেছে, তারা বাহিরে এসে আপনাদের গণমাধ্যমেই বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এত অত্যাচার, যাকে স্লো পয়জনিং করে মিথ্যা মামলায় কারাগারে হত্যা করার জন্য সলিটারি কনভিক্টেড একটি পরিত্যক্ত কারাগারে রাখা, যেটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখ থেকে একটি বাজে শব্দ তাদের বিরুদ্ধে উচ্চারণ হয় নাই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আজকে প্রত্যেকটি সভা সমাবেশে বক্তৃতা করছে। আপনারা দেখেন ফ্যাসিস্ট খুনি হাসিনার যে ভাষা বা অন্যান্য দলের যে ভাষা, আর আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বলার ধরন, যে অন্যের প্রতি সম্মান, যে দেশ গড়ার জন্য যে সকলকে নিয়ে তিনি জাতীয় সরকার করা, ভিন্ন মতকে যে সম্মান দেখায়, তারেক রহমানের বক্তব্যে তা স্পষ্ট। কিন্তু আপনি যে জিনিসটা বললেন যে তিক্ততা, আমরা স্বৈর শাসককে দেখেছি রাতের ভোট বাক্স ভরে রেখে দিনের ভোট রাতে দিয়ে কমপ্লিট করেছে, মিথ্যা গায়েবী মামলা দিয়ে এদেশের নির্বাচনকে মোট কথা নির্বাসনে নিয়ে গিয়েছিল, মানুষ ভোট দিতে পারে নাই। আজকে বিএনপি 17টি বছর বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্যই কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথে জীবন দিয়ে আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে স্বৈর শাসক বিদায় নেওয়ার পরেও আমরা দেখছি যে অনেকেই আজকে গুপ্ত রাজনীতির অনেক কিছু আজকে বেরিয়ে আসতেছে। কাজেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলোও দেখতে পাচ্ছি। আমি নাম ধরে বলবো না, অনেক দলের নেতাকর্মীরা অলরেডি আপনাদের মিডিয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হুমকি দিচ্ছে, যেগুলো হয়তো আপনাদের মিডিয়াতেই প্রচার করছে। কথা বলতে গেলে আমাদের কথাও আসলে আমরা শেষ করতে পারবো না, আমাদের অনুষ্ঠানের সময় যেহেতু খুব বেশি এখন আর বাকি নেই, তারপরও আমরা কিছু বিষয় একটু তুলে আনার চেষ্টা করব। এনসিপি শক্তিশালীদের সাথে না গিয়ে কি আসলে নিজেকে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে ফেলছে কিনা? তাছাড়া যদি জানতে চাই জামাতের যে 8 দলীয় জোট, এটা কি বাস্তবিক অর্থে শক্তি নাকি একটা সংখ্যার খেলা? একটু ছোট করে আমরা জানতে চাইব। ধন্যবাদ। এনসিপি জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের একটি ভূমিকার মাধ্যমে ছাত্রদেরকে নিয়ে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে, আমরা ধন্যবাদ জানাই। আসলে জোটবদ্ধ রাজনীতিতে শক্তিশালী বড় কথা নাই, তারা যদি নিজেরা রাজনীতি করে, নিজের আলাদা নির্বাচন করে, তাদের রাজনীতিতে সক্রিয়তা প্রকাশ পায়, সে তাদের ভবিষ্যতের জন্য হয়তো রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ পায়, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রকামী সকল মানুষকে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বলেছে যে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে। জনগণের ভোট ছাড়া বিএনপি কোনো কিছুতেই বিশ্বাস করে না। জনগণ যদি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সরকার পরিচালনা করার দায়িত্ব দেয়, বিএনপি বলেছে জাতীয় সরকার গঠন করবে। আর এখনো আজকে তফসিল ঘোষণার পরেও যদি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত জোট
বৃদ্ধি বা পরিবর্তন সেটা হতে পারে। হতেই থাকে। আসলে শেষ যে প্রশ্নটা একটু রাখতে চাইবো আপনার কাছে, এখন যে রাজনৈতিক অস্থিরতা বা উত্তপ্ত পরিস্থিতি চলছে, এই পরিবেশের ভিতরে কি আসলে স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে কিনা? তাছাড়া আরেকটি বিষয় জানতে চাইবো যে নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, কূটনীতি সব মিলিয়ে আসলে কোন দিকে এগোচ্ছি আমরা? ধন্যবাদ। আপনাকে প্রশ্নে বলতে চাই, যদি সরকার, এখন একটি গভর্নমেন্ট চলছে, সরকার এবং নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রথমে সদিচ্ছা থাকতে হবে। জি। প্রশাসনকে এমন নীতিমালায় সাজাতে হবে যাতে তারা নিরপেক্ষভাবে, যেটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা, যেটা 17 বছর বা এই জুলাই আগস্টে ছাত্ররা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে আত্মত্যাগ তারা করেছে, সেটা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই আমরা মনে করি সেটা আমাদের দেশের আগামী দিনের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি সঠিক রাস্তায় নিয়ে যাবে। আর একটি দেশের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তার জন্য আমরা সকলেই চাই বাংলাদেশটা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচুক। তার জন্য প্রয়োজন ভিন্ন মতকে সম্মান দেওয়া। আমরা সকলের অধিকার, সকলের ন্যায্যতা, সকলেই যেন আমরা সমানভাবে কথা বলতে পারি। সকলের জন্য একটি সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা সহ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশ যদি দিতে পারি, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। তার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবে। অর্থাৎ একটি সুষ্ঠু ভোট আমাদের সকলেরই কাম্য, এবং জনগণ যাতে তারা যেমন নেতৃত্ব চাইছে সেই নেতৃত্ব যেন ফিরে পায় এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এটা আমাদের সবারই প্রত্যাশা থাকবে। দর্শক, আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।